এমন কালোর উপর সাদা বানিয়ে ফেললাম। কাপড়ের মধ্যে চুইংগাম আটকে গেলে এখন ওই অ্যাসিড বা কড়া কোনো মাল্টিপারপাস ব্রাশটা শুধু সোফাতেই, তো এই সময় মতো মেকআপ ব্রাশ পরিষ্কার। ডাস্ট ব্যাগটা অবশ্যই বলবো মাইক্রোফাইবারের কাপড় না থাকে সেক্ষেত্রে। হাই ফ্রেন্ডস, বেঙ্গলি বেবি কেয়ার টপ টিটোতে আপনাদের সকলকে স্বাগত। বাড়িতে বাচ্চা থাকলে এমনিতেই ঘর বাড়ি একটু বেশি নোংরা হয়, আর বাচ্চা সামলে আমাদের মায়েদের হাতেও খুব কম সময় থাকে এত কিছু পরিষ্কার করার জন্য। আজ আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এমন 10টা টিপস যার মাধ্যমে খুব সহজেই আপনারা আপনাদের বাড়িঘর, আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র পরিষ্কার রাখতে পারেন। এবং আমি যে টিপসগুলো আজকে দেখাবো সেগুলো কিন্তু কোনোটাই ফেক না, যে যেটা দেখাচ্ছি সেটা হয়তো আপনি করে সেটার ফল পেলেন না, সেরকম কিচ্ছু দেখাবো না। যেটা আমার হয়েছে, যতটা পরিষ্কার হয়েছে আমি ততটাই দেখাচ্ছি। আশা করি ভিডিওটা আপনার খুব কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দেবেন, ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন না দেরি করবো না, শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্ট বলবো সাদা জামা একদম ধপধপে সাদা করা। স্কুলে আমি কি সাদা পোশাক পরে পাঠাই একদম ধপধপে অবস্থায়, কিন্তু স্কুল থেকে ফেরার পর চেহারাটা হয় ঠিক জামা কাপড়ের এইরকম। সাদা জামা কাপড়ে খুব তাড়াতাড়ি ময়লাটা ধরে যায় এবং ঔজ্জ্বল্যও তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এবং সাদা কাপড়ের ময়লা কিন্তু সব থেকে বেশি চোখে লাগে। তাই ময়লা, ঘাম, দাগ এগুলো বসে যাওয়ার আগে যত তাড়াতাড়ি সম্ভব ধুয়ে ফেলা ভালো। কিন্তু এই সাদা পোশাক একদম ধপধপে চকচকে সাদা কিভাবে হবে, একদম ঠিক নতুনের মতো। চলুন আজকে সেটাই দেখাবো। প্রথমেই বলবো একদম ঘাম থেকে যখন জামাটা খুলছে তখন কিন্তু সেই ঘামটা একটু শুকিয়ে নেবেন, কারণ সাদা কাপড়ে যখন ঘামের দাগ বসে যায় তখন যতই কাঁচা হোক সেই দাগ কিন্তু উঠতে চায় না। এবার বলি কিভাবে এটাকে কেচে পরিষ্কার করবেন। আমি বালতিতে প্রথমে নেব একদম কষকষে গরম জল। একটা কথা মনে রাখবেন, সাদা কাপড় জামা ভেজানোর আগে কিন্তু ডিটারজেন্ট জলে গুলে নেবেন। সরাসরি কাপড়টা আগে ভিজিয়ে তারপর ডিটারজেন্ট দেবেন না, এতে কিন্তু কাপড়ের গুণগত মান নষ্ট হয়। এবার এই গরম জলের মধ্যে আমি ডিটারজেন্ট পাউডার দিয়ে দিচ্ছি। সার্ফ এক্সেল আমি এখানে ব্যবহার করছি। আর এর মধ্যে আরও পরিষ্কার ঝকঝকে করার জন্য আমি সামান্য একটু ভ্যানিশ লিকুইড ব্যবহার করছি, যাতে জামা কাপড়ের নোংরা দাগটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। এবার এই সার্ফ আর ভ্যানিশটা ভালো করে গুলে নিয়ে তার মধ্যে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি। আর একটা কথা বলে রাখি, সাদা কাপড়ের সাথে অন্য কোনো কাপড়, রঙিন কাপড় ভেজাবেন না, যেহেতু গরম জলে ভেজাচ্ছি রং উঠতেই পারে। সাদা কাপড়ের সাথে সবসময় সাদা কাপড় জামাই ভেজাবেন। এবার 3-4 ঘন্টা পর আমি ব্রাশ দিয়ে খুব ভালো করে সাদা জামা কাপড়টা কেচে নেব, দিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। এবার আমরা জানি সাদা জামা কাপড় ধপধপে করতে আমরা ব্লু, যেটা লিকুইড মানে নীল যেটা, সেটা দিয়ে থাকি। কিন্তু একটা কথা মনে রাখবেন, নীল দিলে কিন্তু সাদা জামা কাপড় ধপধপে হওয়ার বদলে অনেকটা নীলচেও হয়ে যায়। তো সেই নীলচে রং ওঠাতে তখন কিন্তু অনেক বেশি খাটনি করতে হয়। তো নীল দেওয়ার প্রসেসটা এবার দেখিয়ে দিই। জলের মধ্যে আমি সামান্য একটু নুন দেব, তার মধ্যে আমি এই ব্লু লিকুইড, যেটা নীলের যে লিকুইডটা, সেটা দেব, দিয়ে খুব ভালো করে জলটা আমি গুলে নেব। এবার আমি সাদা জামা কাপড়গুলো এই জলের মধ্যে ডুবিয়ে রাখবো। আর এর মধ্যে আরেকটা জিনিস দেব যেটা খুব ভালো কাজে দেয় সাদা জামা কাপড় ধপধপে করার জন্য, সেটা হলো ফিটকিরি, যেটা দাড়ি কামাবার সময় লোকেরা ব্যবহার করে। সেই ফিটকিরি আমি এর মধ্যে বাজারে কিনতে পাওয়া যায়, সেটা একটু গুঁড়ো করে রাখবেন। সেই ফিটকিরি গুঁড়ো আমি কিছুটা এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি 5 থেকে 10 মিনিট এই জলটার মধ্যে জামা কাপড়গুলো ভিজিয়ানো অবস্থায় রাখবো। তারপর কিছুক্ষণ বাদে ভালো করে নিকড়ে নিয়ে এগুলো মিলে দেবো। দেখুন একদম ঝকঝকে ধপধপে সাদা হয়ে গেছে কিন্তু। আর যারা সাবান দিয়ে জামা কাপড় কাচেন তাদের জন্য এই ধপধপে সাদা করার আরেকটা প্রসেস বলে দিই। কাপড় জামা কাচা হয়ে গেলে সাবান দিয়ে 1 বালতি জলে 50 মিলিলিটার সাদা ভিনিগার মিশিয়ে নেবেন। তারপর আধ ঘন্টা মতো সাদা জামা কাপড়গুলো সেই ভিনিগার জলে ভিজিয়ে রাখবেন। তারপর আলাদা করে আর জল দিয়ে ধোয়ার প্রয়োজন নেই, একদম ভালো করে নিকড়ে নিয়ে মিলে দিন। দেখুন রোদে শুকালেই একদম উজ্জ্বল সাদা হয়ে যাবে আপনার জামা কাপড়। সেকেন্ড বলবো কাঠের ফার্নিচার। বাড়িতে কাঠের ফার্নিচার থাকলে ধুলো পড়ে পড়ে দেখবেন একটা ছোপ ছোপ দাগ হয়ে যায়, মুছলেও কিন্তু সেই ছোপটা উঠতে চায় না। তো এটাকে কিভাবে মেনটেন করবেন চলুন দেখিয়ে দিই। এই হলো আমাদের বাড়ির কাঠের দরজা। এইরকমই বাড়িতে যদি কাঠের দরজা, কাঠের ফার্নিচার থাকে, দেখবেন বেশ কিছুদিন ধরে ধুলো পড়তে পড়তে ঠিক এইরকমই ছোপ ছোপ দাগ পড়ে যায়, যেটা কিন্তু শুধু কাপড় দিয়ে মুছলে কিছুতেই যায় না। তো এই কাঠের ফার্নিচার একদম চকচকে ঝকঝকে করার জন্য আমার কাছে রয়েছে দারুণ একটা সলিউশন। সবার প্রথম যেটা করবেন, ক্লিনিং ওয়াইপস বা পরিষ্কার সুতির কাপড় দিয়ে দরজার ধুলোটা খুব ভালো করে আগে মুছে নেবেন। তারপর একই পরিমাণ কেরোসিন তেল এবং সর্ষের তেল একটা পাত্রে মেশাবেন,
দিয়ে সুতির কোনো ধুতি ছেঁড়া বা গামছা ছেঁড়া এই জাতীয় নরম কাপড় দিয়ে ওই তেলটা ভিজিয়ে নিয়ে কাপড়টায় যত এক্সেস তেল আছে সেটাকে একদম চিপে বের করে দিন। এবার ওই কাপড়টা দিয়ে, তেলে ভেজা কাপড়টা দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে কাঠের দরজাটা মুছুন। এই তেলে ভেজা কাপড়টা দিয়ে যদি খুব ভালো করে আপনি কাঠের ফার্নিচার বা কাঠের দরজা খুব ভালো করে মোছেন, দেখবেন বেশ অনেক দিন পর্যন্ত কিন্তু একদম নতুনের মতো হয়ে থাকছে আপনার কাঠের জিনিস, একদম ঝকঝকে তকতকে। তো এই সলিউশনটা ইউজ করে দেখুন এবং কাঠের জিনিসের ওপর কিন্তু এই সলিউশনটা খুব কাজে দেয় এবং ভালো থাকে সেই ফার্নিচারটা। দুটো দরজা পাশাপাশি দেখালাম, একটা পরিষ্কার করা, একটা না পরিষ্কার করা। পরিষ্কার হওয়ার পর পার্থক্যটা আপনারা নিজের চোখেই দেখে নিন। থার্ড বলবো, ঘরের এমন কিছু পোর্শন আছে যেখানে আমাদের হাত যায় না, হাত পৌঁছায় না, যেমন সোফার তলায়, খাটের তলায়, টেবিলের তলায়, সেখানে ঝুল থাকে, নোংরা ধুলোবালি থাকে, বা ঘরের এত উঁচু কিছু পোর্শন যেখানে হাত যাচ্ছে না, ঝাড়ু দিয়ে ঝাড়লে সেই ধুলোগুলো নিচে একসাথে জমা হচ্ছে, হাঁচি হচ্ছে, অ্যালার্জি সমস্যা বাড়ছে। তো এই সমস্যায় আমাকে সব থেকে বেশি হেল্প করেছে এই মেশিনটা, 11 এজ ওয়েট অ্যান্ড ড্রাই ভ্যাকুম ক্লিনার। এই ভ্যাকুম ক্লিনারটা 1600 ওয়াটের এবং ওয়েট অ্যান্ড ড্রাই দুটোভাবেই কিন্তু এটা পরিষ্কার করতে সহায়তা করে। এটা খুবই শক্তপোক্ত, দেখতে বেশ সুন্দর, লাল আর কালো রঙের মধ্যে, এবং নিচে যে কন্টেনারটা সেটা কিন্তু পুরোটাই স্টেনলেস স্টিলের। এর নিচে এত সুন্দর চাকা লাগানো রয়েছে যেটা খুব সহজেই কিন্তু এদিক ওদিক নাড়াচাড়া করানো যায়। এর মধ্যে যে সমস্ত অ্যাটাচমেন্টগুলো দেওয়া রয়েছে তার মধ্যে দেওয়া হচ্ছে একটা মাল্টিপারপাস ক্লিনিং ব্রাশ, যেটা দিয়ে অনেক ধরনের জায়গা পরিষ্কার করা যায়, পরে দেখাচ্ছি। রয়েছে এরকম একটা ক্রিভিস, যেটা কর্নার এজ এবং টাইট স্পটসগুলো পরিষ্কার করতে সহায়তা করে। এইরকম একটা ফ্লোর ব্রাশ, যেটা শক্ত মেঝে এবং কার্পেটের ধুলো পরিষ্কার করতে সহায়তা করে। দেয়া হয় এরকম একটা অ্যাবজর্বিং ব্রাশ, এটা শক্ত মেঝে এবং কার্পেটের উপর পড়ে থাকা জল পরিষ্কার করতে সহায়তা করে। এবং দেয়া হবে একটা হোস পাইপ এবং একটা টেলিস্কোপিক মেটাল টিউব। এই টিউবটা দূরে যদি অনেকটা এক্সটেন্ড করতে হয় তার জন্য এক্সটেন্ড করারও পজিশন রয়েছে এই সুইচটা দিয়ে, এবং পরিষ্কার করার জন্য এই প্রতিটা জিনিসই কিন্তু ভীষণ কনভিনিয়েন্ট এবং ফ্লেক্সিবল। এই ভ্যাকুয়াম ক্লিনারের মেন ইউনিটের আপার পোর্শন, এই ব্ল্যাক পোর্শনটা হচ্ছে মোটর রয়েছে, যেটা 1600 ওয়াটের মোটর রয়েছে, এবং এর মধ্যে যে অন অফ সুইচটা রয়েছে সেটা কিন্তু রাবার প্রোটেকশন দেওয়া রয়েছে। যেহেতু এটা ওয়েট পারপাস ইউজ করা হচ্ছে তাই প্রোটেকশন সেফটির জন্য কিন্তু এখানে রাবার ইউজ করা হচ্ছে। এর ক্যাপাসিটি রয়েছে 21 লিটারের এবং এর মধ্যে এই মুখটা হচ্ছে সাকশন পোর্ট, এবং নিচে যে হেডসগুলো রয়েছে এই হেডসগুলোতে আপনার যখন ইউজ হয়ে যাবে ভ্যাকুয়াম ক্লিনারটা তখন ব্রাশগুলো কিন্তু এর মধ্যে ঢুকিয়ে রাখতে পারবেন। ভ্যাকুয়াম ক্লিনারটা সামনের দিকে যেমন রয়েছে একটা সাকশন পোর্ট, সেরকমই ভ্যাকুয়াম ক্লিনারটা ঘোরালে পিছন দিকে পাবেন একটা ব্লোয়ার পোর্ট। এই ব্লোয়ার পোর্টের মধ্যে ব্লোয়ার ক্যাপটা সবসময় এরকম ভাবে অ্যাটাচ করে রাখবেন। এর সাথে 5 মিটার লম্বা যে একটা কর্ড পাচ্ছেন, এটা কিন্তু আপনি এমনি বাকি সময় ইউজ হয়ে গেলে এই হোল্ডারের মধ্যে আপনি আটকে রাখতে পারেন, এবং হোস পাইপটাও আপনি এই হোল্ডারে রাখতে পারেন। সাইডে দেখবেন এরকম দুটো লক আছে, লক দুটো খোলার পর আপনাদের দেখাচ্ছি ভিতরটা। ভিতরের এই ওপরের পোর্শনটা তোলার পরই আপনি পাবেন 1600 ওয়াটের মোটর। তার নিচে আপনি পাবেন এইরকম একটা হোয়াইট কালারের ক্লথ ব্যাগ। এই ক্লথ ব্যাগটার মধ্যে কিন্তু আপনি ভাববেন না যে এর মধ্যে নোংরাটা জমা হয়, নোংরাটা কিন্তু পুরোটাই জমে হচ্ছে নিচের এই স্টেনলেস স্টিলের পটটার মধ্যে। যখন আপনি ড্রাই ক্লিনিং করবেন তখন এই ক্লথ ব্যাগটা অবশ্যই ভিতরে রাখবেন, কিন্তু ওয়েট ক্লিনিং এর সময় কিন্তু এই ক্লথ ব্যাগটা খুলে দেবেন। এবার তাহলে প্রশ্ন হচ্ছে এই হোয়াইট ব্যাগটা কেন দেওয়া হয়েছে? এই হোয়াইট ব্যাগটা দেওয়া হয়েছে আপনার মোটরটাকে প্রোটেক্ট করার জন্য, ধুলো উড়ে গিয়ে যাতে মোটরের মধ্যে ঢুকে গিয়ে খারাপ না করে দেয় মোটরটাকে, তার জন্যই হোয়াইট ব্যাগটা দেওয়া হয়েছে। এবার আমি ভ্যাকুয়াম ক্লিনারটা আপনাদের ইউজ করে দেখাচ্ছি। দেখুন, আমি এখানে জাস্ট ডেমো হিসেবে কিছু গুঁড়ো ধুলো বালি নোংরার মতো কিছু কর্নফ্লেক্সের গুঁড়ো ফেলে রাখলাম। এরকম অনেক সময়ই হয় বাড়িতে এরকম ধুলো ময়লা ছড়িয়ে থাকে, তো সেটা কত সহজেই দেখুন কার্পেট অ্যান্ড ফ্লোর ক্লিনিং ব্রাশ দিয়ে পরিষ্কার করতে পারছি আমরা। যখনই আপনি এই ভ্যাকুয়াম ক্লিনারটা ইউজ করবেন অবশ্যই মনে রাখবেন ভ্যাকুয়াম ক্লিনারটা যেভাবে ধরবেন, আপনি যেদিকে আছেন সেই দিকে ভ্যাকুয়াম ক্লিনারটা টানবেন। দেখুন কত অনায়াসেই কিন্তু এই গুঁড়ো ধুলো ময়লা কত অনায়াসেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এই ফ্লোর অ্যান্ড কার্পেট ব্রাশটা দিয়ে আপনারা কার্পেটের মধ্যে পড়ে থাকা নোংরা ধুলোবালিও কিন্তু অনায়াসেই পরিষ্কার করে নিতে পারবেন, যেমনভাবে আমি করে দেখাচ্ছি। এবার দেখুন, আমি মাল্টিপারপাস ব্রাশটা ইউজ করছি সোফাতে। মাল্টিপারপাস ব্রাশটা শুধু সোফাতেই কেন, আরও বিভিন্ন জায়গায় আপনি ইউজ করতে পারবেন যেখানে খাঁজ রয়েছে, আপনার হাত পৌঁছাচ্ছে না একদম। যেমন এই জানলার দেখুন এইরকম নোংরা কিন্তু আমাদের প্রায়ই বাড়িতে হয়ে থাকে, তো এইটা পরিষ্কার করার জন্য কিন্তু এই মাল্টিপারপাস ব্রাশটা ভীষণই কাজে দেয়। এবার প্রশ্ন হচ্ছে সোফার যে এই কর্নারগুলো একদম ভিতরে, এখানে কিন্তু মাল্টিপারপাস ব্রাশ ইউজ করা যাবে না, এখানে কিন্তু আমাদের ইউজ করতে হবে ক্রিভিসটা।
দেখুন এই সোফার খাঁজে ঢুকে থাকা ধুলো ময়লা কত সহজেই আমরা ক্রিভিস দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই হ্যান্ডেলটা কিন্তু ভীষণই ইজি অ্যাক্সেস, ভালো করে ঘোরানো যায়, চারিদিকে মুভমেন্ট করানো যায়, যার ফলে সোফার নিচে খাটের নিচে সহজে কিন্তু পরিষ্কার করে নিতে পারি। এবার দেখুন ময়লাগুলো কোথায় জমা হচ্ছে। আমি এই মোটরটা ওপেন করার পরই দেখুন মোটরটা প্রোটেকশন দেওয়ার জন্য ব্যাগটার মধ্যে কত ধুলো আটকে গেছে এবং নোংরাটা পুরোটাই জমা হয়েছে কিন্তু এই স্টেনলেস স্টিলের পটটার মধ্যে। ভ্যাকিউমের সাথে সাথে যেহেতু বললাম এর মধ্যে ব্লোয়ারেরও কাজ রয়েছে, তাই বারান্দা, কার্পেট, গার্ডেন এরকম আউটসাইড এরিয়ায় প্রচুর পাতা, ধুলো এগুলো পড়ে থাকে, যেগুলোকে উড়িয়ে দেওয়ার প্রয়োজন হয়। সেটার জন্য কিন্তু এই ব্লোয়ারটা আমি এখন ইউজ করি। অনেক সময় ভিজে মেজে যদি থাকে তাড়াতাড়ি শুকানোর জন্যও কিন্তু এই ব্লোয়ারটা আপনারা ইউজ করতে পারেন। এবার দেখাই ওয়েট ক্লিনিংয়ের প্রসেস। ভিজে জায়গায় ভ্যাকিউম করার জন্য কিন্তু ওয়েট অ্যাবজর্বিং ব্রাশটা প্রথমে লাগিয়ে নিতে হবে এবং ডাস্ট ব্যাগটা অবশ্যই বলবো খুলে নেবেন। এবার দেখুন যে কোনো ঘরে যে কোনো জায়গায় জল পড়ে থাকলে বা যে কোনো চা পড়ে গেলে, যে কোনো কিছু পড়ে গেলে সেই জলটাকে সাকশন করার জন্য কিন্তু এই ওয়েট অ্যাবজর্বিং ব্রাশটা খুব কাজে আসে। জাস্ট দেখবেন একবার ভালো করে টানলেই কিন্তু জলটা পুরো সাকশন করে নিচ্ছে এবং এই পুরো জলটাই কিন্তু জমা হচ্ছে এই স্টিলের পটের মধ্যে। আমি এই ভার্সেটাইল ভ্যাকিউম ক্লিনারটা অ্যামাজন থেকে পারচেস করেছি 6299 টাকায়। এই প্রাইসে এত রকম ফিচার্স পেয়ে আমি সিরিয়াসলি ভীষণ খুশি। আপনারাও যদি আপনাদের ঘর পরিষ্কার রাখতে এরকম একটা সুন্দর ভ্যাকিউম ক্লিনার পারচেস করতে চান, তাহলে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে শেয়ার করছি, সেখান থেকে ক্লিক করে আপনারা পারচেস করতে পারেন। আমি আমার ঘর পরিষ্কার রাখার জন্য ভ্যাকিউম ক্লিনারটা পেয়ে খুব উপকার পেয়েছি সিরিয়াসলি। ফোর্থ বলবো গ্যাস বার্নার পরিষ্কার। গ্যাসে রান্না করেই ছেড়ে দিচ্ছি আমরা, কিন্তু গ্যাস বার্নারটা বহুদিন ধরে এইভাবেই পড়ে রয়েছে। চলুন এবার দেখিয়ে দিই গ্যাস বার্নার কত সহজে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। নিয়মিত পরিষ্কার না হওয়ার কারণে গ্যাসের বার্নার কিন্তু এরকম কালো হয়ে যায় এবং এর ফুটোগুলোতে নোংরা জমে যায়। এর ফলে গ্যাসের বার্নার ভালোভাবে জ্বলতে চায় না, গ্যাস লিকের গন্ধ বেরোতে শুরু করে। তো চলুন দেখিয়ে দিই গ্যাস বার্নার আমি কিভাবে পরিষ্কার করছি। এই বার্নারটার মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি হারপিক। বাথরুম পরিষ্কার করার যে হারপিক পাওয়া যায় সেই হারপিক দিয়ে নিচ্ছি খুব ভালো করে। এর ওপর দেব লেবুর রস। এবার বলি অনেকেই এই গ্যাস বার্নারটা কিন্তু সাবান জলে ঘষে ঘষে পরিষ্কার করেন, সেটা কিন্তু অনেক বেশি সময় নেয় এবং অনেক কষ্টসাধ্য। তো এই প্রসেসটা অ্যাপ্লাই করে দেখবেন অনেক সোজা এটা। এবার এই লেবু আর হারপিকের ওপর ছড়িয়ে দেবো বেকিং সোডা, ব্যাস। এইবার তার ওপর দেব একদম কষকষে গরম জল। এই প্রসেসটা যে দিলাম 3-4টে জিনিস, এবার এই 30 মিনিট এইভাবে এটাকে ভিজিয়ে রাখবেন। যদি 30 মিনিটের বেশি সময় ভিজিয়ে রাখতে পারেন সেটা তো আরও ভালো। আমি 30 মিনিট ভিজিয়ে রেখে আপনাদের দেখাচ্ছি আমি কতটা পরিষ্কার করতে পারছি। যদি আপনারা 1-2 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন আরও চকচকে হয়ে পরিষ্কার হবে। এইবার একটা ভালো ব্রাশ দিয়ে এইটাকে খুব ভালো করে 30 মিনিট পর ঘষবেন। দেখবেন আস্তে আস্তে এই কালো ময়লা কিভাবে উঠে যাচ্ছে। যদি সারা রাত এই মিশ্রণে আপনারা এইভাবে ডুবিয়ে রাখতে পারেন গ্যাস বার্নারটা, তাহলে দেখবেন একদম চকচকে হয়ে যাচ্ছে। কিন্তু আমার যেহেতু গ্যাসে রান্না হবে তাই আমি সারা রাত সময় পাইনি। সারা রাত যদি ভিজিয়ে রাখেন তারপর টুথব্রাশ দিয়ে এরকম ঘষেন না, একদম ঝকঝকে হয়ে যায় বার্নার। আমার বার্নারটা প্রায় 2 বছর বাদে পরিষ্কার হলো। তো এরম প্রসেসটা যদি আপনারা 20 দিন অন্তর অন্তর করতে পারেন তাহলে খুব ভালো সেটা। ফিফথ বলবো সোনার গয়না পরিষ্কার। দৈনন্দিন জীবনে এখন রেগুলার কেউ সারাক্ষণ সোনা পরে বসে থাকে না ঘরে, তো সেইগুলো আলমারিতে রাখতে রাখতে বা লকারে রাখতে রাখতে তার সোনার জেল্লাটা কিন্তু দেখবেন অনেকদিন পর হারিয়ে যায়। রূপোর গয়নাও ঠিক তাই। রূপোর গয়না রাখলেই দেখবেন কিছুদিন বাদে একটা কালচে রং হয়ে যায়। অক্সিডাইজ রেগুলার ইউজ করলেও আপনি দেখবেন এটা কালচে হয়ে যাচ্ছে। তো এই 3 ধরনের জুয়েলারি কিভাবে আমি পরিষ্কার করি এবং চকচকে করে ফেলি আগের মতো ঠিক দেখাই চলুন। জলের মধ্যে শ্যাম্পু মিশিয়ে তার মধ্যে সোনার যে গয়নাগুলো আপনি পরিষ্কার করতে চাইছেন সেগুলোকে ভিজিয়ে রাখুন সারা রাত ধরে। সোনার মধ্যে যে জমে থাকা ময়লা সেগুলো কিন্তু সারা রাত্রির ভেজানোর ফলে অনেকটা নরম হয়ে যায়। তারপর সকালবেলা টুথব্রাশ দিয়ে, পুরনো টুথব্রাশ দিয়ে আলতো হাতে গয়নার ওপর ঘষুন। দেখুন ময়লা কিন্তু অনায়াসে বেরিয়ে যাবে। এরপর শুকনো কাপড় দিয়ে এই গয়নাগুলোর জলটা পরিষ্কার করে মুছে নিন। এরপর এই শুকনো গয়নাগুলোর ওপর আমাদের যে টুথপেস্ট আছে, আমি এখানে কলগেট ব্যবহার করছি, যে কোনো টুথপেস্ট আপনারা একটু কিছুক্ষণ মাখিয়ে রাখুন। তারপর শুকনো কাপড় দিয়ে আলতো হাতে আস্তে আস্তে ঘষুন। যদি কাপড় দিয়ে না ঘষতে চান সেক্ষেত্রে আপনারা ব্রাশও এখানে ইউজ করতে পারেন। আলতো হাতে অল্প অল্প করে ব্রাশ দিয়ে সেক্ষেত্রে অল্প একটু জল দেবেন। যদি খুব শক্ত হয়ে গিয়ে থাকে পেস্ট সেক্ষেত্রে অল্প জল ব্যবহার করে ব্রাশ দিয়ে আলতো আলতো হাতে ঘষুন।
দেখুন একদম চকচকে নতুনের মতো হয়ে যাবে সোনার গয়না। আমি দেখুন পরিষ্কার কাপড় দিয়ে এই পেস্টটাকে আলতো হাতে এই সোনার গয়নাটা ঘষছি, দেখুন একদম নতুনের মতো চকচক করছে। এইভাবে অনায়াসে আপনারা সোনার গয়না কিন্তু বাড়িতেই পরিষ্কার করে নিতে পারেন। এবার বলি অক্সিডাইজের গয়না কিভাবে পরিষ্কার করবেন। অক্সিডাইজের গয়না পরিষ্কার করার জন্য গরম জল, বেকিং সোডা এবং ভিম লিকুইড 3টে জিনিস খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অক্সিডাইজের গয়নাগুলোকে ভিজিয়ে রেখে দিন। মোটামুটি 4-5 ঘন্টা ভিজিয়ে রাখলেই কিন্তু আলতো হাতে জল থেকে তোলার পর আলতো হাতে ব্রাশ দিয়ে ঘষলেই দেখবেন অক্সিডাইজের গয়না একদম আগের মতো চকচক করছে। সোনা বা অক্সিডাইজের মতো রূপোর বাসন বা রূপোর গহনাও কিন্তু পরে থাকতে থাকতে এরকম কালচে হয়ে যায়। আমরা অনেক সময় ভাবি রূপোটা বোধহয় ভালো না বা নকল রূপো, কিন্তু বিষয়টা তা নয়। রূপো এরকম পরে থাকতে থাকতে এরকম কালচে হয়ে যায়। তো চলুন দেখে নিই রূপো কীভাবে চকচকে করি। আমি যে সলিউশনটা বানাচ্ছি তার মধ্যে আমি 2-3 চামচ বেকিং পাউডার দেবো, তার মধ্যে 2-3 চামচ জল দেবো, দিয়ে একটা পেস্ট বানাবো। এবার এই পেস্টটা খুব ভালো করে রূপোর গহনা বা রূপোর বাসনের মধ্যে মাখিয়ে রেখে দেবো 3 থেকে 4 ঘন্টা। 3-4 ঘন্টা পর কোনো স্কচ ব্রাইট বা টুথব্রাশ দিয়ে এই রূপোর গহনাগুলো আলতো আলতো করে ঘষবো। দেখবেন এতেই কিন্তু কালচে ভাব অর্ধেক চলে গেছে। ভালো করে পরিষ্কার করে ঘষে নেওয়ার পর জল দিয়ে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই একদম নতুনের মতো হয়ে যাবে রূপোর গহনা। তাও যদি দেখেন যে কালচে ভাব রয়ে যাচ্ছে, তাহলে আরও একটা জিনিস করবেন। আমাদের যে টুথপেস্ট আমরা ব্যবহার করি সেই টুথপেস্ট ভালো করে এই গহনাগুলোর মধ্যে লাগিয়ে 10 মিনিট রেখে দেবেন। তারপর নরম কাপড় দিয়ে ঘষে ঘষে মুছে নিলেই দেখবেন একদম নতুনের মতো চমকাচ্ছে আপনার রূপোর গহনা বা রূপোর বাসন। আজকে এই 5টা টিপ এখানেই শেষ করছি। আরও যে বাকি 5টা টিপস আমি আগামীকাল একটা ভিডিও আপলোড করব, তার মধ্যে দেখাবো, কারণ এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো চলুন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। টাটা।